পিআর কাকে বলে তারাও বুঝে না। পিআর এমন এক পদ্ধতি, আপনার ভোটে আপনার ক্যান্ডিডেটদের নাম দিয়ে দেবেন, কিন্তু মানুষ ভোট দিল। এখানে খোরশেদ বসে আছেন, এই এলাকার মানুষ তাকে চিনে জানে, তাকে ভালো জানে, ভালো মন্দের সাথে সে তাদের সাথে থাকে, ভোট দিল তাকে দেখে। কিন্তু সে জায়গায় নির্বাচিত হয়ে গেল আরেকজন আসাদুজ্জামান। এই আসাদুজ্জামানকে তো এলাকার মানুষ চিনে না। উনি সংসদে কথা বলতে পারবেন, কিন্তু এলাকার মানুষ, আমাদের দেশের মানুষের সবসময় চিরাচরিতভাবে একটি হলো, সে তার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করে, সুখ দুঃখের কথা তার কাছে যায়, তার বাড়িতে যায়, এটাই হলো নিয়ম। তো অতএব এই পিআর পদ্ধতি বাংলাদেশের শতভাগ মানুষ শিক্ষিত হবে। সমাজ আরও 20 বছর 30 বছর পরে এটা একটা গবেষণার বিষয়বস্তু আমাদের দেশের জন্য, এই পদ্ধতি নিয়ে কথা বলতে পারেন। তাই আজকে যারা এই পিআর নিয়ে কথা বলছেন তাদের আমি একটি কথা বলি, 1996 সালেও তারা বিএনপির সাথে, এর আগে 91 সালে শেষ দিকে ছিলেন এই জামাত ইসলাম। তারা সংসদে এই তত্ত্বাবধায়ক সরকারের একটি বিল নিয়ে এসেছিলেন। শেখ হাসিনা প্রথমে এটাকে পাত্তা দেননি, পরবর্তী পর্যায়ে দেখলো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা একটি মোক্ষম সুযোগ। তখন জামাতে ইসলাম সহ জাতীয় পার্টি অন্যরা সবাই মিলে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে গেলেন। আমার সুস্পষ্ট মনে আছে, সংসদে বিরোধী দলের নেত্রীর অফিসের টেবিলে আমরা যেমন বসেছি, এখানে শেখ হাসিনা বসে আছেন, ডান পাশে বড় নিজামী সাহেব বসে আছেন, বাঁ পাশে আপনার মুজাহিদি সাহেব বসে আছেন, তার আরেকটু পরে ব্যারিস্টার মওদুদ আহমেদ, সেদিনকার জাতীয় পার্টির নেতা, আর সেদিনকার এনডিপির নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এরা সবাই বসে আছেন। তারা সংসদ বয়কট করলেন, বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গেলেন, 173 দিন হরতাল অবরোধ কর্মসূচি পালন করলেন। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে অনেক বিএনপির ছাত্রদল, যুবদল, মাঠ পর্যায়ে বিএনপি এত শক্তিশালী ছিল, ইচ্ছা করলে উনি বল প্রয়োগ করতে পারতেন। কিন্তু আমরা সেদিন 15 ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে, এই ভোটের মাধ্যমে এসেছিলাম। বেগম খালেদা জিয়া সারা রাত সংসদ চালিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে উনি 31 দিনের মাথায় এই আব্দুর রহমান বিশ্বাসের কাছে আব্দুর রহমান বিশ্বাসের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে আসলেন। এরপর আরেকটি নির্বাচন হয় 96 সালে, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেন। আমরা 116টি আসন পেয়ে, আমিও সেদিন সংসদে ছিলাম, আমরা বিরোধী দলে বসেছি। যে জামাত এই আন্দোলন সংগ্রামের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে এসেছিলেন, সেদিন আওয়ামী লীগকে সহায়তা করলেন। আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য জামাত যদি সেদিন এই আন্দোলনটি না করত, আওয়ামী লীগের সাথে না যেত, তাহলে আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতায় আসে না এবং বাংলাদেশের জন্য এত দুর্ভাগ্য আসে না। সে জামাত সেদিন মাত্র 3টি আসন পেয়েছে। তা আমি এই জন্য বলতে চাই, জামাত আবার বিএনপির সাথে আসছেন, আবার সরকারও অংশীদার হয়েছিলেন। এখন আবার জামাত, যেদিন 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন, এরপর থেকে উনি একবার জামাতের আমির বললেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। যারা বিভিন্ন শিল্পপতি বাংলাদেশের, যারা জঘন্যভাবে শেখ হাসিনাকে ফাইন্যান্স করেছেন, বিদেশিদের তাবেদারি করেছেন, সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তাদের হেলিকপ্টারে করে উনি বাংলাদেশ ঘুরে বেড়ালেন আর সবাইকে বললেন, মাফ করে দিলেন। এবং আমরা দেখতে পেলাম অনেক লুটেরা আওয়ামী লীগের আজকে জামাতের সদস্য হয়ে তারা আবার স্বপদে ফিরে আসতেন, তারা নাকি জামাতের রক্ষণ। আমি জামাতের কথাটা এই জন্যই বললাম। আরেকটি কথা আমার স্মরণ আছে, 1986 সালে ধানমন্ডির একটি বাসায় আমরা সারা রাত বেগম জিয়াকে নিয়ে উনি বৈঠক করেছেন, স্ট্যান্ডিং কমিটির বৈঠক করেছেন। সেদিন নির্বাচনে কে যাবে কে যাবে না, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হবে কি দেওয়া হবে না, আমরা দেখলাম সারা রাত মিটিংয়ের পরে অনেক আগেই মধ্যরাত্রিতে শেখ হাসিনা, জামাত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে চলে গেলেন। সকালে ফজরে খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করলেন। উনি সুস্পষ্টভাবে বললেন, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়া
বিএনপিকে নিয়ে নির্বাচনে যাব না। উনি সুস্পষ্টভাবে, কিন্তু সেদিন জামাত সহ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়া হলো, একটা পার্লামেন্টে উনি যেতে পারলেন। তাই আজকে বাংলাদেশের অনেক রাজনীতির কথা, আজকে যে পিয়ারের কথাটা, এটাও আজকে জাতিকে বিভক্ত করার জন্য। আমাদের দেশের মানুষ যে জিনিসটি জানে না, চিনে না, সেই পিয়ারটি নিয়ে আবার জামাত বাংলাদেশের মাঠে হাজির হয়েছে। এটা কাদের স্বার্থে? আজকে আমরা কাদা ছড়াছড়ি করছি, একে অপরের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু যারা এই 17 বছর দেশটাকে লুণ্ঠন করে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল, যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করলেন, 10,000-এর অধিক মানুষকে হত্যা করলেন, হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গত্ব বরণ করতে হলো, এবং তাদের কথা কেউ আজকে বলছেন না। বলছে কাদের কথা? অমুকে লুট করছেন, অমুকে দোকান দখল করেছেন, অমুকে ওইখান থেকে আপনার জবরদস্তি চাঁদাবাজি করেছেন। কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুণ্ঠন করলো এই 17 বছরে, সেই সময় তো কোনো সাংবাদিক বেরাও এদের লুটের কথা, দখলের কথা সঠিকভাবে লেখেন নাই, বা প্রিন্ট মিডিয়া ওইভাবে, ইলেকট্রনিক্স মিডিয়া ওইভাবে আসে নাই। এবং এদেশের বরেণ্য অনেক সাংবাদিক ভাইরা এই তোয়াজ করে